নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমনা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার পরিস্থিতির শিকার হওয়াটা বুঝতে পারবেন। এই গল্পটা একাকিত্বের, এই গল্পটা ভুলের, আর এই গল্পটা এক নিষিদ্ধ সম্পর্কের। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার নাম সুমনা, বয়স ৩২। দেখতে শুনতে আমি বেশ সুন্দরীই বলা চলে। অন্তত আয়নার সামনে দাঁড়ালে নিজের যৌবনকে যখন এখনও অটুট দেখি তখন নিজেরই গর্ব হয়। কিন্তু এই গর্ব করার মতো কেউ আমার জীবনে নেই। আমার স্বামী ইমতিয়াজ সাহেব, বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। উনি এক মস্ত বড় ব্যবসায়ী, টাকার পাহাড় গড়েছেন, কিন্তু সেই পাহাড়ে চড়ার সময় বা আমার সাথে কাটানোর মুহূর্তগুলো ওনার কাছে যেন একটা বিলাসিতা। বিয়ের পর প্রথম কয়েক বছর তো ভালোই কেটেছে, কিন্তু তারপর থেকে ওনার ব্যবসা যত বড় হয়েছে আমাদের মধ্যেকার দূরত্ব ততই বেড়েছে। রাতে বাড়ি ফিরে উনি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়েন, আর আমি একা জানালার ধারে বসে চাঁদের আলোয় নিজের ছায়া দেখি। কত রাত কেটেছে এভাবে, যেখানে আমার মনের কথা বলার কেউ নেই, শুধু নীরবতা আর অন্ধকার। আমাদের বাড়িটা কলকাতার একটা অভিজাত এলাকায়। চারদিকে উঁচু দেওয়াল, সুন্দর বাগান, আর ভিতরে সবকিছু যেন একটা ছবির মতো সাজানো। কিন্তু এই সাজানো জীবনের পেছনে একটা গভীর খাঁজ আছে, যা কেউ দেখতে পায় না। ইমতিয়াজ সাহেবের পরিবারও বড়, কিন্তু সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। ওনার ছোট ভাই রাহুল, যে বয়সে আমার চেয়ে কয়েক বছরের ছোট, সে এখনও অবিবাহিত। রাহুল একটা ক্রিয়েটিভ এজেন্সিকে কাজ করে, ফটোগ্রাফি আর ভিডিও এডিটিংয়ের দুনিয়ায় ডুবে থাকে। সে আমাদের বাড়িতেই থাকে, কারণ ইমতিয়াজ সাহেবের মা, যিনি আমার শাশুড়ি, তার স্বাস্থ্য ভালো নয়, তাই রাহুল এখানে থেকে মায়ের দেখভাল করে। প্রথম দিকে রাহুলকে আমি শুধু একটা পরিবারের সদস্য হিসেবে দেখতাম, হাসি খুশি যুবক, যার চোখে সবসময় একটা দুষ্টু চকচকে ভাব। কিন্তু সময়ের সাথে সাথে সেই দৃষ্টি বদলে গেল, যেন একটা অদৃশ্য জালে আমরা দুজন জড়িয়ে পড়লাম। সবকিছু শুরু হয়েছিল গত বছরের শীতকালে। ইমতিয়াজ সাহেব তখন একটা বড় প্রজেক্টের জন্য দুবাই গিয়েছিলেন ২ সপ্তাহের জন্য। বাড়িতে শুধু আমি, শাশুড়িমা আর রাহুল। শাশুড়িমা তখন অসুস্থ, তাই রাহুল আর আমি মিলে তার যত্ন নিতাম। এক রাতে যখন শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন, আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। রাহুল হঠাৎ এসে বলল, ভাবি, আজ তোমার চা বানানো দেখে মনে হচ্ছে তুমি কোনো শিল্পী। তার কথায় একটা দুষ্টু হাসি ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল, কিন্তু সেই অস্বস্তির মধ্যে একটা অদ্ভুত আকর্ষণও জাগল। আমি হেসে বললাম, তোমার ভাই তো কখনো এভাবে বলেন না। রাহুল চোখ নামিয়ে বলল, ভাইয়ের তো সময় নেই, কিন্তু আমি তো আছি। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম, আমার একাকিত্বের কথা, তার অতীতের কিছু গল্প। সে বলল, তার একটা প্রেমিকা ছিল কলেজে, কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেছে একটা রহস্যময় কারণে, যা সে কখনো খুলে বলেনি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে শুধু হেসে বলল, কিছু রহস্য জীবনকে রোমাঞ্চকর করে তোলে ভাবি। পরের দিনগুলোতে আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন গড়ে উঠল। রাহুল আমাকে তার ফটোগ্রাফির ছবি দেখাত, আর আমি তার সাথে বাগানে হাঁটতাম। একদিন বিকেলে যখন বৃষ্টি পড়ছিল, আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম। রাহুলের হাত আমার কাঁধে স্পর্শ করল, যেন দুর্ঘটনায়, কিন্তু সেই স্পর্শে একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরে ছড়িয়ে পড়ল। আমি সরে গেলাম না, শুধু চোখে চোখ রেখে বললাম, এটা ঠিক নয় রাহুল। সে ফিসফিসিয়ে বলল, কিন্তু এটা যদি সত্যি হয়, জীবন তো একবারই ভাবি। সেই মুহূর্তে আমার মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, নিষিদ্ধতার ভয় আর অভাবের ক্ষুধা। কিন্তু আমি জানতাম না এই সম্পর্কের পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমার জীবনকে উল্টে দেবে। দিন যত যাচ্ছিল রাহুলের সাথে আমার সময় কাটানো বাড়ছিল। এক রাতে যখন ইমতিয়াজ সাহেব ফোনে বললেন যে তিনি আরও কয়েকদিন দেরি হবে, আমি অসহায় বোধ করলাম। রাহুল তখন আমার ঘরে এসে বলল, ভাবি, তোমাকে একটা গিফট দিতে চাই। সে একটা ছোট বাক্স দিল, যার মধ্যে একটা সুন্দর নেকলেস। আমি অবাক হয়ে বললাম, এটা কেন? সে বলল, কারণ তুমি একা নাও, আমি আছি। সেই রাতে আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম, তার অতীতের সেই প্রেমিকার কথা, যে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। রাহুল বলল, সে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল, যাতে লেখা ছিল, আমি ফিরে আসব,
কিন্তু রহস্যটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমি হেসে বললাম, তোমার জীবন তো একটা রহস্যের বইয়ের মতো, কিন্তু তার চোখে একটা ছায়া দেখলাম, যেন সেই রহস্য তার জীবনের অন্ধকার অংশ। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাড়ির লাইব্রেরিতে বই খুঁজছিলাম, আর রাহুল সেখানে এসে বলল, ভাবি, তোমাকে একটা গোপন জায়গা দেখাই। সে আমাকে বাড়ির পুরনো অংশে নিয়ে গেল, যেখানে একটা লুকানো ঘর আছে। সেখানে পুরনো ছবি, চিঠি আর কিছু ডায়েরি। রাহুল বলল, এখানে আমাদের পরিবারের রহস্য লুকিয়ে আছে। আমি একটা ডায়েরি খুলে দেখলাম, যাতে লেখা ছিল ইমতিয়াজ সাহেবের অতীতের কিছু কথা, একটা পুরনো প্রেমের গল্প যা কখনো শেষ হয়নি। আমি অবাক হয়ে রাহুলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? সে বলল, ভাইয়ের জীবনও তো রহস্যে ভরা ভাবি, কিন্তু তোমার সাথে থেকে আমি সেই রহস্য ভুলে যাই। সেই মুহূর্তে তার কাছাকাছি হওয়ার একটা অদম্য টান অনুভব করলাম, যেন আমাদের মধ্যেকার দূরত্ব মুছে যাচ্ছে। কিন্তু আমি জানতাম এটা ভুল, এটা মিথ্যে। তবুও সেই রাতে আমরা কথা বলতে বলতে সময় কাটালাম, যেখানে শব্দের মধ্যে লুকিয়েছিল অনেক অসম্পূর্ণ ইচ্ছা। ইমতিয়াজ সাহেব ফিরে এলেন কয়েকদিন পর, কিন্তু তার ফিরে আসার সাথে সাথে আমার মনের অশান্তি বাড়ল। রাহুলের সাথে চোখাচোখি হলে যেন একটা গোপন সংকেত বিনিময় হতো। একদিন সকালে যখন ইমতিয়াজ সাহেব অফিসে গেছেন, রাহুল আমাকে বলল, ভাবি, আজ তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সে আমাকে গাড়িতে করে শহরের বাইরে নিয়ে গেল, একটা নির্জন লেকের ধারে। সেখানে আমরা হাঁটলাম, কথা বললাম। রাহুল বলল, তোমার চোখে আমি নিজেকে দেখি ভাবি, কিন্তু এই সম্পর্কটা কি সত্যি? আমি চুপ করে রইলাম, কিন্তু আমার হাত তার হাতে ছোঁয়া যেন একটা নিষিদ্ধ ফলের স্বাদ। সেই দিন আমরা ফিরে এলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় উঠল। রাতে ইমতিয়াজ সাহেবের পাশে শুয়ে থেকেও আমি রাহুলের কথা ভাবছিলাম। কয়েকদিন পর আর একটা রহস্য উন্মোচিত হল। আমি রাহুলের ঘরে গিয়েছিলাম কিছু জিনিস দিতে, আর সেখানে তার টেবিলে একটা চিঠি দেখলাম। চিঠিতে লেখা ছিল, রাহুল, তুমি জানো না, কিন্তু সত্যটা তোমার কাছে আসছে। সুমনাকে সতর্ক করো। আমি অবাক হয়ে রাহুলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? সে চমকে উঠে বলল, এটা আমার অতীতের প্রেমিকার থেকে। সে ফিরে এসেছে, কিন্তু কেন? আমার মনে একটা ভয় জাগল। এই সম্পর্কের পেছনে কি কোনো ষড়যন্ত্র? রাহুল বলল, ভাবি, তোমাকে আমি রক্ষা করব, কিন্তু আমাদের মধ্যেকার এই বন্ধনকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সেই রাতে আমরা কাছাকাছি এলাম, যেন একটা দুষ্টু খেলায় জড়িয়ে পড়লাম, কিন্তু সবকিছু ইঙ্গিতের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। আমার মন বলছিল এটা ভুল, কিন্তু হৃদয় বলছিল এটা জীবনের একমাত্র আলো। সেই ফোন কলের পরের দিন সকালে আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, কে এটা করতে পারে? তোমার সেই পুরনো প্রেমিকা? রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ভাবি, আমি তোমাকে সব বলিনি। তার নাম ছিল রিয়া। কলেজে আমরা খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চিঠি রেখে গিয়েছিল যে সে ফিরবে, কিন্তু রহস্যটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কিছু পাইনি। এখন মনে হচ্ছে সে ফিরে এসেছে, আর আমাদের এই সম্পর্ক দেখে রাগ করছে। তার গলায় একটা অদ্ভুত কাঁপুনি ছিল, যেন সে পুরো সত্যটা বলছে না। আমি তার চোখে তাকিয়ে বুঝলাম এখনও কিছু লুকোচ্ছে। দিন কয়েক কেটে গেল অস্থিরতায়। ইমতিয়াজ সাহেব বাড়িতে থাকলেও তার সাথে আমার কথা প্রায় হতো না। তিনি ব্যস্ত থাকতেন ফোন আর মিটিংয়ে। রাহুলের সাথে দেখা হলে আমরা শুধু চোখের ইশারায় কথা বলতাম, কিন্তু সেই ইশারাতেও একটা দুষ্টু উত্তেজনা ছিল, যা আমাদের থামাতে পারছিল না। এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, রাহুল আমার ঘরে এলো। দরজা বন্ধ করে সে ফিসফিস করে বলল, ভাবি, আমি আর সহ্য করতে পারছি না এই দূরত্ব, এই ভয়। আমি তোমাকে চাই। তার চোখে একটা জ্বলন্ত আগুন ছিল। আমি প্রতিবাদ করার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর যেন তার কাছে আত্মসমর্পণ করতে চাইছিল। সেই রাতে আমরা একটা নিষিদ্ধ সীমা পেরিয়ে গেলাম, শব্দহীন, অন্ধকারে, যেন দুজনে মিলে একটা গোপন স্বপ্ন বুনছি। সেই মুহূর্তগুলোতে সময় থেমে গিয়েছিল, শুধু ছিল হৃদস্পন্দন আর নিঃশ্বাসের খেলা। কিন্তু পরে যখন সে চলে গেল, আমার মনে শুধু অপরাধবোধ আর ভয়। পরের সপ্তাহে আরেকটা চিঠি এলো, এবার আমার নামে। খামের ভিতর একটা ছবি আর এক লাইন, তুমি যা করছ তার পরিণাম ভয়ঙ্কর হবে। ছবিটা ছিল আমার আর রাহুলের, সেই লেকের ধারে হাঁটার সময়কার। কেউ আমাদের ফলো করছে। আমি কেঁপে উঠলাম, রাহুলকে দেখাতে গেলাম। সে ছবি দেখে চুপ করে গেল, তারপর বলল, ভাবি, আমি এটা ঠিক করে দেব, তুমি চিন্তা করো না।
কিন্তু তার গলায় আত্মবিশ্বাসের বদলে একটা অসহায়তা ছিল। আমি নিজে খোঁজ শুরু করলাম। একদিন ইমতিয়াজ সাহেবের পুরনো লাইব্রেরিতে গিয়ে আবার সেই ডায়েরি খুললাম। এবার আরও গভীরে পড়লাম। দেখলাম ইমতিয়াজ সাহেবেরও একটা পুরনো প্রেম ছিল, নাম রিয়া। একই মেয়ে। কলেজে ইমতিয়াজ আর রাহুল ভাইয়েই রিয়াকে ভালোবেসেছিল। রিয়া ইমতিয়াজকে বেছে নিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারে যে রাহুলের প্রতি তার মন টানছে। তখন একটা বড় ঝগড়া হয় আর রিয়া হঠাৎ গায়েব। ডায়েরিতে লেখা ছিল, রিয়া চলে গেছে, কিন্তু তার শেষ কথা ছিল, আমি ফিরে আসব আর তোমাদের ভাইয়ের মধ্যে যে ভুল করেছে তাকে শাস্তি দেব। আমার মাথা ঘুরে গেল। তাহলে রিয়া ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর আমি তার হাতিয়ার হয়ে গেছি। সেই রাতে আমি রাহুলকে সব বললাম। সে মাটির দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি জানতাম রিয়া আমাকে বলেছিল সে ফিরবে, কিন্তু আমি ভেবেছিলাম সে শুধু আমার জন্য। আমি বুঝতে পারিনি যে সে ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেবে তোমাকে দিয়ে। তার চোখে জল দেখলাম, প্রথমবার। সে বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আমাদের ধ্বংস করে দিচ্ছে। পরের দিন সকালে ইমতিয়াজ সাহেব বাড়ি ফিরলেন একটা মিটিং থেকে। তার হাতে একটা ফাইল। তিনি আমাকে ডেকে বললেন, সুমনা, তোমার সাথে কথা বলার আছে। আমার হৃদয় ধক করে উঠল, কিন্তু তিনি যা বললেন তা একদম অন্য। আমি জানি তুমি একা, আমি তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব এখন থেকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি বললেন, রাহুল আমাকে সব বলেছে, রিয়ার কথা, তার প্রতিশোধের পরিকল্পনা, আর তোমাদের মধ্যেকার কথা। আমার পা থেকে মাটি সরে গেল। আমি কিছু বলার আগেই রাহুল ঘরে ঢুকল। সে বলল, ভাইয়া, আমি ভুল করেছি, কিন্তু আমি এটাও জানি যে রিয়া এখনও আমাদের চারপাশে ঘুরছে। হঠাৎ দরজায় বেল বাজল। পুলিশ, তাদের সাথে একজন মহিলা, রিয়া। সে হাসছে। পুলিশ বলল, এই মহিলা কয়েক মাস ধরে আপনাদের ফলো করছে, থ্রেট করছে। আমরা তার ফোন ট্র্যাক করে ধরেছি। রিয়া চিৎকার করে বলল, তোমরা ভাই আমার জীবন নষ্ট করেছ, আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু তার চোখে পাগলামি ছিল। পুলিশ তাকে নিয়ে গেল। সেই রাতে ইমতিয়াজ সাহেব, রাহুল আর আমি 3 জনে বসলাম। ইমতিয়াজ বললেন, আমাদের পরিবারে অনেক ভুল হয়েছে, কিন্তু এখন থেকে আমরা একসাথে থাকব। সুমনা, তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আগের মতো ভালোবাসব। রাহুল চুপচাপ বলল, ভাবি, আমি চলে যাব তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিতে। আমি কাঁদতে কাঁদতে বললাম, না রাহুল, তুমি থাকবে, আমরা সবাই মিলে এই ক্ষত সারিয়ে তুলব। মাস কয়েক পর রিয়াকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহুল অন্য শহরে চলে গেছে নতুন জীবন শুরু করতে। আর আমি, ইমতিয়াজ সাহেব এখন অনেক সময় দেন। আমাদের মধ্যে আবার ভালোবাসা ফিরে এসেছে, ধীরে ধীরে, কিন্তু সত্যি। আমার মনে এখনও সেই নিষিদ্ধ মুহূর্তগুলোর ছায়া আছে, কিন্তু আমি বুঝেছি সত্যিকারের ভালোবাসা হলো সেই যা তোমাকে ধ্বংস করে না, বাঁচিয়ে রাখে। বন্ধুরা, এই গল্পটা শেষ হলো এখানে। জীবনে কখনো কখনো একাকিত্ব আমাদের ভুল পথে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্য আর ক্ষমা আমাদের বাঁচায়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।